করতে গেলে ট্রান্সপারেন্সি অলওয়েজ মাস্ট, অ্যান্ড অলসো দেয়ার ইজ নো হিডেন ডাটা। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড সোর্স অফ ফান্ড, অনেক সময় কিছু রিসার্চ প্রজেক্ট থাকে যেগুলো ফান্ড স্পন্সর করা হয় এবং কোনো মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু আছে কিনা, যে সোর্স অফ ফান্ড দিচ্ছে তার সঙ্গে ইন্টারেস্ট কিছু হচ্ছে কিনা, তার সঙ্গে আরও আদার পপুলার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা, আর সোর্স অফ ফান্ড যারা ফান্ডিং করে তারাও একটা কোনো মানে গাইডলাইন দিয়ে সোর্সটা ফান্ড করছে না এমনি philanthropic ফান্ড করছে। বায়াস, and error tend to produce result of conclusion that differ systemically from the tense. কোনো আমি রেজাল্ট যা আসবে আছে আমি বায়াস করবো না, বায়াস করে ঠিক করে নেবো না, দিস শুড বি দ্য রেজাল্ট, দ্য রেজাল্ট আসবে দ্যাট উইল বি দ্য আলটিমেট রেজাল্ট, দেয়ার শুড বি নো বায়াস ডিউরিং দ্য রেজাল্ট আউটকাম। That bias should be an error tend to produce result on conclusion that differ systemically from the tense. Validity and reliability, এটা ভ্যালিডিটি আছে কিনা, রিলায়েবিলিটি আছে কিনা। ভ্যালিডিটি আবার দু রকমের, ইন্টারনাল ভ্যালিডিটি আর এক্সটার্নাল ভ্যালিডিটি। ইন্টারনাল ভ্যালিডিটি তো whether the study design, conduct and analysis answer the research question without bias, যে আমি কোশ্চেন করলাম তাতে কোনো বায়াস আছে কি নাই সেটা করে আমাকে কোশ্চেন প্যাটার্নটা সেটা করতে হবে। এথিক্যাল কনসিডারেশনের সময় ইন্টারনাল ভ্যালিডিটি দেখে নেবে। তারপর হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডিটি, এক্সাম্পল whether the study finding can be generalized to others, যে স্টাডিটা করব সেটা জেনারেলাইজ টু আদার্স হবে কি না এমনি, whether the study finding can be generalized to others, মানে জেনারেলাইজ সব পিপলদের কাছে বা স্টাডি সাবজেক্ট বা আদার কাছে কোনো গুড ইফেক্ট আছে কিনা। এর বায়াস, বায়াস আবার 4-5 রকমের বায়াস হয়। সিলেকশন বায়াস, মানে আমি একটা বায়াস করে একটা সিলেকশন করবো যারা আউটকাম করে, দ্যাট উইল বি দ্য সিলেকশন বায়াস। ক্লাসিফিকেশন বায়াস, অলসো এ টাইপ অফ মেজারমেন্ট অফ ইনফরমেশন বায়াস। কনফাউন্ডিং বায়াস is a serious association made between the outcome and a factor that is not itself related to the outcome. কেউ ফান্ডিং করলো, তার পছন্দ মতো আমি একটা রেজাল্ট করলাম, that is a serious association made between the outcome and a factor that is not itself related to the, যেটা রেজাল্টে এলো কিন্তু অরিজিনাল রেজাল্ট সেটা নয়। লিডিং এবং টাইম বায়াস, আমি এই 1 মাসের মধ্যে করব, 2 বছরের মধ্যে করব, কোনো টাইম বায়াস থাকবে না, আমি যতদিন লাগবে একটা দেখে নেবো সেই অনুযায়ী, এর মধ্যে টাইম এতদিনের মধ্যেও কোনো বায়াস থাকবে না। আর পাবলিকেশন বায়াস, এখন প্রমোশনের সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রমোশনের সময় 2টো পেপার, মানে অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে টিচিংয়ের, তারপরে তোমার অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর হতে গেলে তোমার আবার 4টে পেপার লাগবে, তার সঙ্গে তো 3 বছর অ্যাসোসিয়েট প্রফেসর, 4 বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 2 বছর, 2টো পেপার। সেই সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন থাকবে তখনই 2টো পেপার করলে তবে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এলিজেবল হবে। আর ডিউরিং অ্যাসোসিয়েট প্রফেসর হি উইল পাবলিশ 4 পেপারস, রিসার্চ পেপার ইন ইন্ডেক্স জার্নাল, এমনি সব জার্নালে হবে না, যেগুলো ইন্ডেক্স জার্নাল দ্যাট উইল বি রেকগনাইজ অ্যাজ প্রমোশনাল পাবলিকেশন, that will be the index. Then validity, এটা করার দরকার কতটা আছে, স্যাম্পলিং, বাইন্ডিং, র্যান্ডামাইজেশন, স্টাডি প্রোটোকল ঠিক করতে হবে কিরমভাবে স্টাডিটা করব, দ্য প্রোটোকল শুড বি আন্ডারস্ট্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট ওয়ে। পিয়ারি রিভিউ, মানে তোমার যারা কলিগ থাকবে যে রিসার্চ করবে তাদের কাছ থেকে একটা রিভিউ নিয়ে নিতে হবে যে এই আমার রিসার্চ টপিক, এই আমার প্রজেক্ট, এই আমি কোশ্চেনারি রিভিউ নিয়ে এই আমার রেজাল্ট আসছে, একটা রিভিউ নিয়ে নিতে হবে যাতে কোনো বায়াসনেস বা অন্য কিছু না থাকে। প্ল্যাগিয়ারিজম, মানে কোনো নকল হচ্ছে কেন, একটা অন্যজনের রিসার্চ করলো সেটা থেকে আমি ডাইরেক্ট নিজের কাজ না করে তারই একটা হুবহু নকল করে তুলে দিলাম, দ্যাট ইজ কল্ড প্ল্যাজিয়ারিজম। ডাইরেক্ট প্ল্যাগিয়ারিজম ইজ দ্য ওয়ার্ড ফর ওয়ার্ড transcription of a section of someone else's work without attribution or without quotation. কারো কোটেশন রিসার্চ করার সময় কারো
ওয়ার্কের নেওয়া যেতে পারে, কারো টপিকটাও করতে, কিন্তু ফর্মাল তার কাছ থেকে পারমিশন নিয়ে সে তোমার রিসার্চ করে এই ডাটাটা আমি এখান থেকে নিয়েছি, হ্যাঁ এর কাছ থেকে নিয়েছি, প্রপার রেকগনাইজেশন না করলে ওয়ান এলস উইদাউট অ্যাট্রিবিউশন আর উইদাউট কোটেশন মার্ক, কোটেশন দিয়ে জানিয়ে দিতে হবে এবং তার কাছে পারমিশনে তোমার এই ওয়ার্কটা আমি নিচ্ছি আমার স্টাডির জন্য, পারমিশন দিলে তবেই নেওয়া যাবে এবং তারপরে তোমার দ্যাট উইল বি মেনশন ইন ইউর রিসার্চ প্রজেক্ট পেপার। অনেক সময় সেলফ প্যালিগেশন, নিজেরই লেখা আবার দুবার করে হয়ে গেল, মানে ভুলবশতও হতে পারে, আবার ইচ্ছা করেও করলাম যে পেপারের সংখ্যা বাড়াবার জন্য, দ্যাট ইজ সেলফ প্যালিগেশন। মোজাইক প্যালিগেশন মানে অনেক কটার জায়গা থেকে নিয়ে একসঙ্গে একটা জিনিস তৈরি করে দিলাম, মোজাইক। অ্যান্ড অ্যাক্সিডেন্টাল প্যালিগেশন মানে তোমার ইচ্ছা ছিল না কিন্তু একই কাজ অন্যজনা করেছে, হঠাৎ করে দেখলে না তার সঙ্গে তোমার মিলে গেছে, কিন্তু দ্যাট ইজ অলসো এ প্যালিগেশন, অ্যাক্সিডেন্টাল প্যালিগেশন তাকে বলে। Plagiarism is the fundamental reproduction of another person's language through thoughts, idea or experience as own original work. ওদের অন্যজনের অরিজিনাল ওয়ার্কটা নিজের ওয়ার্ক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা, সেটা হচ্ছে যে plagiarism ডিভিশন। উইদাউট সাইটিং, অ্যাকনোলজিং দ্য সোর্স অলসো এ, কোনখান থেকে ডাটা নিলাম, অ্যাকনোলজিং দ্য সোর্স অফ অলসো এ plagiarism. হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ সার্জারি? একটা সার্জারি যখন করা হয় মেন পারপাস সার্জারি কি? ক্লিনিক্যাল রিসার্চ ইন সার্জারি, মেন পারপাস অফ সার্জারি, একটা ডিজিজ হয়েছে তার সার্জিক্যাল ডিজিজ, সার্জারি দিয়ে ঠিক হবে না, মেডিসিন দিয়ে থাকবে, দেখা গেল সার্জারি দিয়ে ঠিক করা যায়, এবং তারপরে দেখা গেল যে কোন রকমের সার্জারির মডিফিকেশন হচ্ছে, ডেফিনেশন হচ্ছে, ভেরিয়েশন হচ্ছে, ইনস্ট্রুমেন্ট হচ্ছে। আগে গলব্লাডার খুলে করা হতো যখন ল্যাপ্রোস্কোপি ইনস্ট্রুমেন্ট আসেনি, তারপরে পরীক্ষা করে পেপার করে রিসার্চ করে দেখা গেল না ল্যাপ্রোস্কোপি দিয়ে ভালো করা যাবে এবং করা যাবে, আস্তে আস্তে সেটার মডিফিকেশন হয়ে এখন ওপেন কোলিসিস্টেমি সাধারণত খুব কম হয়, যা হয় ল্যাপ্রোস্কোপি কোলিসিস্টেক্টমি। সুতরাং সেটা বার করা। সার্জারি ইজ এ মেডিকেল প্রসিডিওর, সার্জারি ইজ এ মেডিকেল প্রসিডিওর ইন হুইচ ডক্টর মেক্স এ কাট ইন ইউর বডি, কেটে তোমার ব্যাপারটাকে ডিজিজ প্রসেস থেকে রিমুভ করা হবে। টু ট্রিট এ ডিজিজ, ইনজুরি অর আদার হেলথ প্রবলেম, সাম এক্সপেরিমেন্টাল সার্জারি আর টেকিং আউট অফ এ টিউমার, একটা টিউমার আছে সেটা বার করা। ওপেনিং এ ব্লকেজ ইন ইউর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলো, সেটাকে ব্লক হলো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, হোয়াট আর দ্য কজেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সেটা নিয়ে পেপার হতে হবে, কী কী কজে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়। or attaching a blood vessel in a new place, কোনো মানে বাইপাস করার দরকার হলো, সেইখান থেকে একটা এক্সট্রা আর্টারি নিয়ে সেই জায়গাটায় বাইপাস করা হলো যাতে রিসিপিয়েন্টের কোনো অসুবিধা না হয় আর ডোনার সার্কুলেশনেও কোনো অসুবিধা, টু হেল্প ব্লাড ফ্লো টু এ পার্ট অফ ইউর বডি। যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি তোমার একটা ইন্টারনাল মেমোরি আর্টারি আছে, সেটাকে নিয়ে তোমার হার্টের যে অরিজিনাল সাপ্লাই সেটা থেকে ব্লক হচ্ছে বলে ইন্টারনাল মেমোরি আর্টারি তুলে সেই এক্সট্রা সোর্স দেওয়া হলো। এমনি ইন্টারনাল মেমোরি আর্টারি দিলে কোনো ডোনারের কোনো অসুবিধা হয় না, কিন্তু হার্টের সাপ্লাইটা ভালো হয়, মানে বাইপাস সার্জারি এটাকেই বলে, সেটা দেখে নেওয়া। হোয়াট দ্য রিসার্চ টপিক ফর সার্জারি, সার্জারিতে কী কী রিসার্চ টপিক হতে পারে? ক্যান্সার নিয়ে রিসার্চ করা যেতে পারে, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ট্রমা, ক্রিটিক্যাল কেয়ার নিয়ে রিসার্চ হতে পারে, ট্রমা নিয়ে, একটা ট্রমা এলো বা ক্যান্সার এলো বা ক্রিটিক্যাল কেয়ারে কী করা যায় সেরকম টপিক নিয়েও রিসার্চ এর অপশন আছে এবং তাতে নতুন রেজাল্ট আসতে পারে, তাতে সবারই ভালো হবে, গ্রুপ স্টাডি পপুলেশন ভালো হবে। মেটাবলিজম অ্যান্ড ডায়াবেটিস নিয়ে অনেক রকম রিসার্চ চলছে, আবার চলবেও। স্টেম সেল বায়োলজি, স্টেম সেলটা এখন খুব এসছে, স্টেম সেল কট ব্লাড সেল থেকে স্টেম সেল নেওয়া বা স্টেম সেল তৈরি করার, তাতে নিউয়ার জেনারেশনে নিউয়ার মডালিটি অফ ট্রিটমেন্ট আসছে। স্টেম সেল বায়োলজি অ্যান্ড রিজেনারেশন, সার্জিক্যাল ইনোভেশন, একটা নতুন ধরনের সার্জারি করা হচ্ছে। ইসোফেজিয়াল স্ট্রাকচার আছে, ক্যান্সার আছে, সেটাকে একটা স্টেন্ট দিয়ে করা যেতে পারে, বাইপাস দিয়ে নতুন ধরনের চিকিৎসা বা অপারেশন কিছু করা যায় কিনা
সার্জিক্যাল ইনোভেশন, নতুন সার্জারি কিছু ইনোভেশন করা যায় না, সেই টপিকের ওপর রিসার্চ একটা হতে পারে। ট্রান্সপ্লান্ট বায়োলজি, যেমন কিডনি ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট, লাং ট্রান্সপ্লান্ট, আর কমন ট্রান্সপ্লান্ট হচ্ছে স্কিন। ট্রান্সপ্লান্ট বায়োলজি, সেটা নিয়ে রিসার্চ করা, কী কী দরকার ট্রান্সপ্লান্ট করার আগে, তোমার কী কী মানে পোর্শন, কোন সাইড ইফেক্ট, কী কী করলে ট্রান্সপ্লান্টের রেজাল্টটা ভালো হয়, সেগুলো টপিকস ওপর রিসার্চ করলে দ্যাট উইল গিভ বেটার রেজাল্ট। ট্রান্সপ্লান্ট ভাস্কুলার বায়োলজি, অনেক জায়গায় দেখা যাবে ভাস্কুলার ব্লক হয়ে যাচ্ছে ডিউ টু মেনি ডিজিজ। সেই ব্লকেজটা কেন হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস না ডিজিজ, থাম্বয়েড অ্যাঞ্জাইটিক অবলিটারেশন হয়েছে, সেটাতেও হতে পারে। এবং সেটা নিয়ে ভাস্কুলার বায়োলজি নিয়ে রিসার্চ করে কোনো আউটকাম এলে, নতুন আউটকাম দ্যাট উইল বেনিফিট টু দ্য পেশেন্ট। উন্ড হিলিংয়েরও অনেক রকম রিসার্চ করা যায়, কোন প্রোডাক্টটা দিলে ভালো উন্ড হিল করবে, কোন ক্রিম দিলে ভালো হিল করবে, কতক্ষণ অন্তর ড্রেসিং করতে হবে, একদিন অন্তর, দুদিন অন্তর, সপ্তাহে একবার, সেগুলো উন্ড হিলিংয়ের ওপর টপিক দিয়ে রিসার্চ প্রজেক্ট করলে দ্যাট উইল বি বেনিফিটেড টু অল। আউটকাম রিসার্চ, আমরা দেখে নিলাম একটা কাজ হয়েছে, সেটাকে দেখে নিয়ে আমরা ঠিক করলাম যে অলরেডি আউটকামটা ঠিকই আছে সেই রিসার্চের। Why is research important in surgery? Surgical research is the fundamental tool in which surgical pathology is understood from the molecular bias through the clinical scenario. It is needed to better understand disease and improve treatment. এটা করলে ডিজিজটাকে ভালো বোঝা যাবে এবং তার ট্রিটমেন্ট, নতুন ধরনের ট্রিটমেন্ট কিছু আছে কিনা বা ট্রিটমেন্ট আসছে কিনা, সেই নতুন ট্রিটমেন্টের ভালো ইট ইজ নিডেড টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য ডিজিজ অ্যান্ড ইমপ্রুভ ট্রিটমেন্ট। যে নতুন প্যাথোলজি কিছু পাওয়া গেল না, তার নতুন প্যাথোলজি এই ধরনের ট্রিটমেন্ট করলে দ্যাট উইল বি গুড ফর দ্য পেশেন্ট অ্যান্ড অলসো সোসাইটি। ইট নিড বেটার আন্ডারস্ট্যান্ড ডিজিজ অ্যান্ড ইমপ্রুভ ট্রিটমেন্ট। স্টেপ ইন রিসার্চ প্রসেস, একটা রিসার্চ প্রসেস করতে গেলে পরপর স্টেপগুলো আছে। স্টেপ 1, ফর্মুলেট ইউর কোশ্চেন। কী কী কোশ্চেনগুলো তৈরি করতে হবে নিজের রিসার্চের প্রজেক্ট, কোশ্চেন উইল বি প্রিপেয়ার এবং সাবজেক্ট রিসার্চ পার্সনের ওপর সেই কোশ্চেনগুলো দিয়ে আলোচনা করতে হবে। ফর্মুলেট ইউর কোশ্চেন। স্টেপ 2, গেট ব্যাক গ্রাউন্ড ইনফরমেশন। ওই আগে যেটা বলা হলো, লিটারেচার রিভিউ করে গ্রাউন্ড কি আগে কি কাজ করা হয়েছে তার গ্রাউন্ড ব্যাক ইনফরমেশন লিটারেচারে স্টাডি করে গেট ব্যাক গ্রাউন্ড ইনফরমেশন। স্টেপ 3, রিফাইন বিফোর ইজ সার্চ টপিক। এইগুলোতে সাধারণত রিসার্চ করতে গেলে একটা গাইড থাকে, জেনারেলি নিজেও করতে পারে, যেন গাইড থাকলে সে তোমার কোনো ভুল টুল থাকলে করলে, হ্যাঁ পিএইচডি করলে সেখানেও একটা গাইড দরকার। এমনি সেলফ করলে সেখানে গাইড নেই, কিন্তু গাইড থাকলে সুবিধা হয়। রিফাইন ইওর রিসার্চ, গাইডের সঙ্গে কথা বলে রিফাইন ইওর রিসার্চ টপিক। যদি কোনো মডিফিকেশনের গাইড বলে দিলে এরকম করলে ঠিক হবে। এমনি আমাদের এতে যে রিসার্চগুলো করা হয়, মানে টপিকগুলো ডিজার্টেশন, তার সবারই একটা কি দুটো করে একটা গাইড, একটা কি দুটো কো গাইড, সব কটা সাবজেক্টে। পোস্ট ডক্টরাল ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রিসার্চ টপিকের গাইড একজন, আর একজন দুজন কো গাইড। একটা গাইডের পক্ষে সবসময় সম্ভব না হলে আর একটা কো গাইড নেওয়া হয়। কনসিডার ইওর রিসার্চ অপশন, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টুল। কীরমভাবে অ্যাপ্রোপ্রিয়েট টুল রিসার্চ করলে, কোন গ্রুপ অফ পপুলেশন, কোন কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট টুলস, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টুলস। স্টেপ ইউজ দ্য টুলস, এই যে টুলগুলো আমরা ইউজ করব বা ইউজ করার দরকার হবে রিসার্চ টপিকের উপর, দ্যাট টুল শুড বি ইউজ অ্যাকর্ডিং টু ইউর প্রপার ইউজ। লোকেট ইউর মেটেরিয়াল, তোমাকে কোন কোন মেটেরিয়ালে কি আমি রিসার্চ করছি, কাদের উপর রিসার্চ করছি, সেই মেটেরিয়ালগুলো ইউ হ্যাভ টু লোকেট, আদারওয়াইজ রিসার্চ উইল নট বি পারফর্ম প্রপারলি। স্টেপ অ্যানালিসিস ইউর মেটেরিয়াল, যখন পাওয়া গেল সব কোশ্চেনারি দিয়ে রিসার্চ করা হলো, দিয়ে যা ডাটা পাওয়া গেলো সেগুলো তখন অ্যানালাইসিস করে একটা কনক্লুশন স্টেজে বা ডিসকাশন স্টেজে নিয়ে আসতে হবে। কনক্লুশন অ্যানালাইসিস ইউর মেটেরিয়াল, যে পাওয়া গেল সেগুলোর অ্যানালাইসিস করে সেটার
প্রপার ডিসকাশন করে কনক্লুশনে আসার প্রসেস এগোতে হবে। হুইচ রিসার্চ, why is research is important? Surgical research is the fundamental tool, এটা তো হলো understand from molecular values through clinical research. Surgical research is the fundamental tool in which surgical pathology understood from the molecular basis. Throughout the clinical scenarios, it is needed to better understand disease and improve treatment. এবারে বার্নসের ওপর অনেক রকমের রিসার্চ আছে। এই যেমন একটা ছবি দেখানো হয়েছে, একটা ফুল থিকনেস বার্নসের প্রোটোকল কি আছে, অনেক রকম ট্রিটমেন্ট আছে, তার মধ্যে একটা পুড়ে গেলি আফটার বার্ন যতটা জায়গা পড়েছে দ্যাট শুড বি এক্সারসাইজ অ্যান্ড কভার উইথ দ্য if available the burn victim's own skin or other procured skin, other source of skin বা substitute of skin. Full thickness burn requires full thickness excision of the skin. In certain circumstances it is appropriate to go down to the fossa. এই কতটা এক্সটেন্ড যাবে, ইট ইজ এ পার্ট অফ এ টপিক। কতটা এক্সটেন্ড গেলে ঠিক হবে, কতটা নিচে কতটা কম গেলে ঠিক হবে, কত বেনিফিট আছে, পেশেন্টের আউটকামটা কি হচ্ছে, মর্টালিটি কত, মরবিডিটি কত। In certain cases it is appropriate to go down to the fossa, but in most cases the burn extends down to viable fat. ফাঁসা পর্যন্ত গেলেই হয়ে যায়, কিন্তু নিয়ম হচ্ছে যে যেগুলো করে দেখে করা গেছে যে যতক্ষণ না নর্মাল হেলদি ব্লিডিং আসছে ততক্ষণ এক্সটেনশন করতে হবে। In most cases the burn extends down to viable fat. Whenever possible skin grafting should be applied immediately. এটাও একটা রিসার্চের টপিক। সঙ্গে সঙ্গে স্কিন গ্রাফট দিলে রেজাল্ট ভালো হবে না কয়েকদিন পরে গ্যানুলোসেন্ট টিস্যু অ্যারাইজ করলে দিলে ভালো হবে, এটা করে দেখা যাচ্ছে ইমিডিয়েট যদি ভায়াবল টিস্যু ভালো পাওয়া যায়, ইমিডিয়েট হলে রেজাল্ট ভালো হবে। এই একটা করার ছবি রয়েছে, এটা হচ্ছে যে ভায়াবল, এই এতে ডিপে গেলে সিজে এ ফুল থিকনেস বার্ন ইন অ্যাডমিশন জাস্ট প্রায়ার টু এক্সট্রাটমি। এটা হচ্ছে ফুল থিকনেস বার্ন এক্সট্রাটমি করা, দ্য wound is wrapped in a side cleaning film in transit. The patient facial burn is shown এই ফিগারটা, excision the same full thickness burn down to the healthy fat. এই হেলদি ফ্যাট পর্যন্ত ডাউন করে তারপর কভার স্কিন গ্রাফটিং কিংবা আর্টিফিশিয়াল স্কিন কিংবা হারভেস্টেড স্কিন এই ল্যাবরেটরি মেরে কভার করা হবে। এই মোটামুটি তোমাদের ইন নাটসেল the what are the describe the principle and steps of clinical research in general subject. এই মোটামুটি নাটসেল। তারপরে রিসার্চ মানে বিরাট বড় ব্যাপার, এই রিসার্চ করে প্রাইজ পায়, নোবেল প্রাইজও দিচ্ছে প্রত্যেক বছর, অনেকগুলো জড়ায় যায়। তাদের টপিকগুলো একটু হায়ার সেন্টারে পাঠাতে হয়, তারা আবার অ্যাপ্রুভ করে, তবে হায়ার প্রাইজ মানে মোটামুটি নোবেল প্রাইজ আরও বিভিন্ন রকমের প্রাইজ রয়েছে, সেইগুলো রিসার্চ করার মোটামুটি এই টপিক। দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টেপস অফ ক্লিনিক্যাল রিসার্চ। তোমাদের তো ছেলে 150 তো টোটাল নাকি, কতজন? তার জন্য তোমরা 4 জন, মানে তোমরা পড়াশোনায় মানে ইন্টারেস্টেড খুব নাকি, না রিসার্চের উপর ইন্টারেস্টেড 4 জনা, সেইখানে তোমাদের 4 জনাকে থ্যাংক ইউ দেওয়া হলো একটা। আর এবারে রিসার্চ ওরিয়েন্টেড টপিক কোনো থাকে তো জিজ্ঞেস করো যে স্যার প্রিন্সিপাল অ্যান্ড স্টেপ যতটুকুন বললাম তার মধ্যে কিছু থাকলে বলো, আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। বলো। হ্যাঁ, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলো যে কোনো কারণে, অনেক রকম কারণে হতে পারে, কনজেনিটাল, অ্যাকোয়ার্ড, কার্সিনোমেটাস, বিভিন্ন কারণে হতে পারে। একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলো ইন্টেস্টিনাল কন্টেন্ট প্রক্সিমাল থেকে ডিস্টেন্স, দ্যাট উইল কল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। বলো তারপর। এবারে প্রথমে দেখতে হবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কি কারণে হচ্ছে। হ্যাঁ, অ্যাডিশন বললো, অ্যাডিশনটা কনজেনিটাল না অ্যাকোয়ার্ড, ঠিক আছে, সেগুলো সবই একটা করে রিসার্চ টপিক। কনজেনিটাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ওটাও একটা রিসার্চ টপিক। অ্যাকোয়ার্ড ইন্টেস্টিনাল, সেটা অ্যাকোয়ার্ড কি ইনফেকশন দিয়ে হচ্ছে না ট্রমা থেকে হচ্ছে দেখতে হবে। কনজেনিটাল অ্যাকোয়ার্ড হলে আবার সে ইনফেক্টিভ না তোমার কার্সিনোমা থেকে হচ্ছে, সেটা ডিটেক্ট করতে হবে। যে তারপর অ্যাকর্ডিং টু দ্য প্যাথোলজি, মাদার প্যাথোলজি, এবারে ধরো অ্যাডিশন থেকে যেটা বলছো তুমি,
If it is from adhesion, the adhesion will be removed and দেখে নেওয়া হবে অ্যাসোসিয়েশনটার কোনো মানে খারাপ প্যাথোলজি আছে কিনা রিমুভ করে দিয়ে, আর যদি ইন্টেস্টিনের কোনো মানে অনেকক্ষণ ইয়ে থাকলে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, বাদ দিতে হবে কিনা, দিয়ে করলে প্রাইমারি প্যাথোলজি করে দিলে সেকেন্ডারি প্যাথোলজি হয়ে যাবে এবং রিকারেন্ট হওয়ার সম্ভাবনা কম। কিন্তু টিউবারকুলোসিস ইনফেকশন যদি ইন্টেস্টিন অবস্ট্রাকশন হয়, ইট ক্যান রেকার ইফ প্রপার অ্যান্টি-টিউবারকুলার ড্রাগ রেজিম নট ফলোড। বলো আর কি, আর কেউ কিছু? প্রিন্সিপাল অ্যান্ড স্টেপস অফ ক্লিনিক্যাল রিসার্চ ইন জেনারেল সার্জারি। ঠিক আছে, বলো যদি কনক্লুড করব, কেননা বিরাট ভাস, প্রত্যেকটা এক একটা টপিকের ওপর এক একটা রিসার্চ হতে পারে। প্রিন্সিপাল অ্যান্ড স্টেপস, প্রিন্সিপালটা ঠিক করে নেবে কি কি টপিকস, তারপর স্টেপস, স্টেপসগুলো মোটামুটি যেগুলো বললাম এগুলো, আর প্রিন্সিপালটা তো ভাস্ট মেজরিটি কি অনেক রকমের টপিক হতে পারে। হ্যাঁ, সার্জারিতে তো প্রথমে কনজেনিটাল ডিজিজ দিয়ে রিসার্চ হতে পারে, কনজেনিটাল অ্যাডিশন দিয়ে, কনজেনিটাল। কিছুদিন আগে একটা আমাদের প্লাস্টিক সার্জারি গ্রুপে এসেছিল, একটা 1 বছরের বাচ্চার তোমার একটা কনস্ট্রিক্স, 1 বছর না 1 দিনের বাচ্চার একটা কনস্ট্রিক্টিং রিং হয়ে প্রক্সিমাল থেকে ডিস্টাল সার্কুলেশন যাচ্ছে না। এই গত সপ্তাহে এসেছিল আমাদের এই প্লাস্টিক সার্জিক্যাল গ্রুপের, অ্যাসোসিয়েশন অফ প্লাস্টিক সার্জারি যে গ্রুপটা আছে সেখানে। এবার কনস্ট্রিক্টিং রিংটার আবার অনেক রকমভাবে ছাড়ানো যায়। গ্রুপে একজনে বললো গোটাটাই ছাড়িয়ে দাও, আর একজনে বললো না ছাড়িয়ে পরের দিন। এগুলো সবই রিসার্চের টপিক, একদিনে ছাড়িয়ে অনেক কটা, এগুলো রেয়ার কেস তো, অনেক কটা সাবজেক্ট না পেলে, অ্যাটলিস্ট রেয়ারগুলোতে 4-5টা সাবজেক্ট না পেলে রিসার্চ ম্যাটারটা ফুলফিল হয়। তারপরে অনেকজনা 5-6 জন 8 জনের মতন কনক্লুশন দিয়ে তারপরে দাঁড়ালো যে একদিকেরটা যে ব্যান্ডটা যেটা আছে কনস্ট্রিক্টিং ব্যান্ড যেটা থাকে ডিস্টালি সার্কুলেশন যায় না, একদিকেরটা 50% ছাড়িয়ে নিয়ে সে কয়েকটা কাজ করেছে ভালো। এখন হচ্ছে যে অ্যাসোসিয়েশন অফ সার্জনের জার্নালের এডিটর সুরজিৎ ভট্টাচার্য, বেনারসের লোক, সে বললো যে হাফ সার্কেলের করো, 50% করো, ওটা স্টেবিলাইজ করে গেলে অপর সাইডে আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ একসঙ্গে, কারণ একসঙ্গে করলে টোটাল যদি কোনো ফেলিওর হয়, অ্যাক্সিডেন্ট হয়, গোটা ডিস্টাল টু দ্য কনস্ট্রিকশন দ্য limb will be damaged. It is also a good research topic and result.